যারা আন্দোলনে ছিল সবার উপর ঠিক এই মানসিক অমানসিক নির্যাতনগুলো তারা চালাতে শুরু করে। কিন্তু তারা আমাকে 24টা ঘন্টা একদম কোনো পরিবার বলুন আত্মীয় কাউকে কোনো খবর দেয় নাই। যখন তাদেরকে আঘাত করা হয়েছিল তখন কক্সবাজারের আন্দোলনের স্পিডটা আরও বেগবান। তখন আমার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না, এর পরবর্তীতে কোনো একটা মামলা দিয়ে তারা আমাকে হাজতে পাঠায়। জুলাই একটি সংগ্রামের মাস। একাত্তর পরবর্তী বাঙালি জাতি কোনো ভিন দেশ নয়, নিজ দেশের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার মাস এটি। তৎকালীন সরকার এবং প্রশাসন হয়তো ভেবেছিল দু এক ফোঁটা রক্ত ঝরলে হয়তো এই সংগ্রামকে প্রতিহত করতে পারবে, কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার এটি ভাবতে পারেনি যে প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে এই আন্দোলন বা এই সংগ্রাম আরও বেশি উজ্জীবিত হবে, যেটি কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে 9 দফা 8 দফা এবং তার পরবর্তীতে মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে 1 দফা যে কর্মসূচি সেটি সম্পন্ন করবে। দর্শক, ঢাকা এবং চট্টগ্রামের বিভাগীয় বড় বড় যে সংগ্রামের যেগুলো হয়েছে সেগুলোতে আমরা সেখানকার যারা প্রতিনিধিত্ব করেছিলেন অর্থাৎ সমন্বয়ক যারা ছিলেন তাদের হয়তো বা তাদের কাছ থেকে তাদের কথাগুলো আমরা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে শুনতে পেরেছি। তবে আজকে আমরা শুনবো আন্দোলনের কথা, জুলাই গণ অভ্যুত্থানের কথা। দর্শক, আমার সাথে রয়েছেন জনাব লাদেন এবং জনাব শাহেদ। আমরা আজকে তাদের সাথে কথা বলবো জুলাই গণ অভ্যুত্থানে কেমন আসলে তাদের যে এক্সপেরিয়েন্স বা আন্দোলনে তারা কি কি দায়িত্ব পালন করেছেন। আমি প্রথমে শাহেদের কাছে যাব। বেসিক্যালি কক্সবাজারে আন্দোলনের সূচনাটা হয় জুলাইয়ের 16 তারিখ, যখন তুমি কে আমি কে আর রাজাকার রাজাকার স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত ছিল। যখন স্বৈরাচারী তৎকালীন স্বৈরাচারী অবৈধ বিনা ভোটে নিশিরাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলার সকল ছাত্র সমাজকে রাজাকার বলে আখ্যায়িত দিয়েছিল, যখন সারা বাংলাদেশে সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছিলো, ঠিক সারা বাংলাদেশের ন্যায় বাকি 63 জেলার ন্যায় কক্সবাজারও আন্দোলনের সূচনা করে। আমি এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটকে। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের নেতৃত্বে সকালবেলা কক্সবাজারে 16 জুলাই সকালবেলা একটা আন্দোলনের সূচনা হয় কক্সবাজারে। আমরা দেখেছি যখন পলিটেকনিক ইনস্টিটিউট আমার ভাই বোনেরা যখন মিছিল নিয়ে তার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু করে লিং রুট চত্বর প্রদক্ষিণ করে যখন কক্সবাজারের অন্যতম একটি সেরা বিদ্যাপীঠ সরকারি কলেজে আসে, তখন দেখেছি তৎকালীন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক রাজীবের নেতৃত্বে কিভাবে তারা হেলমেট পরিধান করে হেলমেট বাহিনীতে পরিণত হয়ে কীভাবে আমার নিরস্ত্র ভাই বোনদের উপর বিভিন্ন লাঠি থেকে শুরু করে হকি স্টিকের আঘাত করা হয়েছে আমরা দেখেছি। আমরা এটা বলি নাই সেদিন এই জানোয়ার রাজীবের নেতৃত্বে কীভাবে এই পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ আমার বোনদের উপর শিক্ষার্থীদের উপর কীভাবে আঘাত করা হয়েছে আমরা তা বলি নাই। ঠিক যখন তাদেরকে আঘাত করা হয়েছিল তখন কক্সবাজারের আন্দোলনের স্পিডটা আরও বেগবান হয়, আরও বেড়ে যায়। তখন আমরা কক্সবাজারের যদিও এটা পূর্ব ঘোষিত ছিল কর্মসূচিটা 16 তারিখ বিকালে বিরাট একটা সকল কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার রামু কলেজ থেকে শুরু করে যে সমস্ত স্কুল প্রতিষ্ঠানগুলো আছে বা কলেজ প্রতিষ্ঠানগুলো আছে সবাইকে নিয়ে আমরা পূর্ব ঘোষিতভাবে একদিন আগে ঘোষণা দিয়েছিলাম আমরা 16 তারিখ বিকালে প্রোগ্রাম করব। কিন্তু 16 তারিখ সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপর যখন আক্রমণ হয় তখন এই স্পিডটা আরও বেড়ে যায়। তখন আমরা দেখেছি কক্সবাজারের রাজপথ আমরা সেদিন লিং রুট থেকে আন্দোলন শুরু করেছিলাম, হাজার হাজার শিক্ষার্থীদের ধ্বনিতে মুখরিত হয়ে গেছিল। হাজার হাজার শিক্ষার্থীরা সেদিন স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, মেদা না কোটা মেদা এই বলে স্লোগান দিয়ে কক্সবাজার রাজপথ মুখরিত করে রেখেছিল। ঠিক 16 তারিখ যখন আমরা শান্তিপ্রিয় ছাত্র সমাজ আমরা যখন বৈষম্য নিরীকরণের দাবিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আমরা যখন লিং রুট থেকে শুরু করে আমাদের মিছিলটা আমরা বাস টার্মিনাল চত্বর প্রদক্ষিণ করে আবার বাস টার্মিনাল হয়ে আবার সরকারি কলেজের সামনে যে কলেজের সামনে আমার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভাই বোনদের উপর আঘাত করা হয়েছিল সেই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আমরা ওখানে অবস্থান নেওয়া পরবর্তী আমরা ওটা প্রদক্ষিণ করে আমরা আবার লিং রুটে এসে আমরা আমাদের সেদিনের মিছিলটি সমাপ্ত ঘোষণা করি।
সমাপ্ত ঘোষণার পরে যখন শহর টাউনমুখী যে আমার ভাই বোনেরা ছিল, যে শিক্ষার্থীরা ছিল, তখন তারা যখন তাদের নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছিল শান্তিপূর্ণভাবে, তখন দেখেছি আমরা সেদিন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে, যেটা আমরা বিলকিস মার্কেট বলি, এখানে যে আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে, সে পার্টি অফিসের সামনে আরেক দফা আমার সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে যখন আমার সাধারণ শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য আবারও কক্সবাজার ছাত্র সমাজ মিলিত হয়, তখন দেখেছি তখন সেই রাজীব, যে রাজীব বিকেলে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, সেই রাজীব দাওয়া খেতে গিয়ে তার পার্টি অফিসে ঢুকতে গিয়ে তার হাতে আঘাত পায় এবং এরপরে মামলা হয়। এরপরে মামলা হওয়া পরবর্তী আমাদের উপর নেমে আসে আরেক মানে মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার, আর নেমে আসে অমানসিক নির্যাতন। ঠিক সেই রকমভাবে যারা বাইরে ছিল, আমরা যারা বাইরে ছিলাম, আমাদের পরিবারের উপর বিভিন্ন প্রেশারাইজ করা হয়েছিল, আমাদেরকে আমাদের পরিবারের বিভিন্ন কর্তাদের উপর, আমরা যারা সদস্য ছিল পরিবারে তাদের উপর প্রেশার, এটা আমি না, যারা আন্দোলনে ছিল সবার উপর ঠিক এই অমানসিক নির্যাতনগুলো তারা চালাতে শুরু করে। ঠিক এভাবে আমরা আমাদের আন্দোলনের সময়গুলো কাটাতাম, এভাবে আমরা আন্দোলনের গল্পগুলো আজকে শেয়ার করতেছি, আজকে সেই আন্দোলনের গল্পগুলো আমরা সাজিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ শাহেদকে। আমি আবারও আসবো। আমি এবার একটু যাব একজনের কাছে যিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় কক্সবাজারের রাজপথ যখন ধ্বনিতে মুখরিত ছিল, তুমি কে আমাকে, রাজাকার রাজাকার এবং মেধা না কোটা, মেধা মেধা, এই স্লোগানে যখন রাজপথ গরম ছিল, সেখানে হয়তো তিনি একটি জায়গায়, আমরা কোথায় সেটা নিয়ে আলোচনা তিনি আমাকে বিস্তারিত বলবেন, সেখানে বসে বসে হয়তো বা আক্ষেপ পোষণ করছিল, হয়তো আমিও আজকে সেখানে থাকতে পারতাম। একটু জনাব লাদেনের কাছে যাব, একটু আমাদের জানাবেন যে সেই সময়টা আপনি কোথায় ছিলেন, একটু বলবেন আমার। 16 জুলাই সকাল 10টার দিকে আন্দোলন শুরু হবে কক্সবাজার পলিটেকনিক্যাল থেকে। তখন আমি ঘুমিয়েছিলাম। তখন আমার ফুফাতো ভাই ওখানকার সহকারী শিক্ষক ছিলেন, তিনি আমাকে সর্বাত্মক নিউজ দিচ্ছিলেন যে কক্সবাজার পলিটেকনিক্যাল থেকে মিছিলটা বের হতে পারতেছে না, বাইরে ডিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই অবস্থান দিয়েছে, যার কারণে পলিটেকনিক্যাল থেকে বের হতে পারছে না। এখন আমাদের যেভাবে হোক তাদের মিছিলটা বের করতে হবে এবং ওখানে অবস্থান করতে হবে। আমি দ্রুত ঘুম থেকে উঠেই সাথে সাথে লিঙ্গুর ওইখান থেকে পলিটেকনিক্যালের সামনে চলে যাই এবং ওখানে ডিবি পুলিশের সামনে একটা সাইডের দোকান অবস্থান নিই এবং আমি তাদেরকে মইনের মাধ্যমে ভিতরে মেসেজটা দিই যে যেভাবে হোক মিছিলটা এখান থেকে বের হতেই হবে। আমরা বাইরে যা সাপোর্ট দেওয়ার দরকার, যতটুকু করা দরকার আমরা বাইরে থেকে করবো, ভিতরে যারা প্রস্তুতি নিয়েছে তাদেরকে বের হয়ে যেতে হবে। তখন আমরা সাথে সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ক্যামেরা রেডি করে রাখছি, যাতে কোনো ধরনের হামলা বা মামলা যদি হয় বা প্রশাসন করতে যদি ছাত্রদের উপর কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটে, সেগুলো যাতে ফুটেজের মাধ্যমে আমরা সংগ্রহ করতে পারি, তার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এবং আমাদের কিন্তু ঘোষণা ছিল বিকাল 3টার দিকে আমাদের মিছিল, কিন্তু পলিটেকনিক্যালে আমার ছোটো ভাইয়েরা বা আমার সহযোদ্ধারা এতটা রক্তের ক্ষরণ হয়েছিল তাদের, বিশেষ করে আমাদের আবু সাইদ যখন বুক পেতে দিয়েছিল, তখন এই শহীদের রক্তের তীব্রতা আমাদের শরীরে তখন রক্তকরণ হচ্ছিল, যার কারণে পলিটেকনিক্যালের ছাত্ররা তাদেরকে দমিয়ে রাখা যায় না, তারা ক্লাস না করেই সকাল 10টার দিকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা গিয়ে মিছিলটা বের হয়ে যাই। তখন আর কেউ, প্রশাসন বললেন, কেউ তো আমাদের রাখতে পারে নাই। ওখান থেকে সাহসিকতার সাথে আমাদের ছাত্ররা সহ আমরা একসাথে লিঙ্গুর পর্যন্ত যাই। লিঙ্গুর থেকে আমরা আবার টার্মিনাল আসি, টার্মিনাল থেকে আবার লিঙ্গুর চলে আসি। আবার লিঙ্গুর থেকে যখন কলেজ গেট যাই, তখন রাজীব কর্তৃক ওইখানে অতর্কিত হামলা হয়, যে হামলা ফু দিয়ে এরকম সে পরবর্তীতে গ্লাসের মধ্যে হাত কেটে যায়, হাত কাটা বইটা আবার ছাত্রদের উপর দোষ চাপিয়ে দেয়। তখন ওইখান থেকে আন্দোলনটা লিঙ্গুটে এসে আবার সমাপ্ত হয়। এরপর বিকাল 3টার দিকে সকালে রাজীবের হামলার প্রেক্ষিতে কক্সবাজারের মানুষের সকল আমজনতার ভিতর রক্তকরণ হয়েছিল, সেটা আমি বিকাল 3টার দিকে দেখতে পেয়েছি। কারণ সকালের আন্দোলনের যে ছাত্রদের উপর হামলা, তখন কোনো পরিবার, মা বাবা বলে কাউকে আর দমিয়ে রাখা জানে। শাহেদ ভাইরা ছিল, জুনাইদ ভাইরা ছিল, আব্দুল্লাহ নুমান ছিল, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ছিল আন্দোলনে। বিকালের আন্দোলনটা দেখে পুরা কক্সবাজার বলেন সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছিল, যে আন্দোলনের আগুনের স্পিডটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সেই আন্দোলনের কারণে আবার 17 জুলাই আবার আমাদের প্রোগ্রাম ছিল বিকাল 3টার দিকে। তখন 17 জুলাই সকাল 11টার দিকে যখন আমি বাসার থেকে বের হই, হেঁটে আমি আমার একটা প্রতিষ্ঠান আছে গ্যারেজ, আমি ওদিকে অগ্রসর হচ্ছি, তখন সাথে সাথে আমাকে 4-5টা বাইক এসে আমাকে তুলে নিয়ে যায়, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। তখন নাই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ, নাই আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট চার্জ, নাই আমার বিরুদ্ধে কোনো মামলা।
কী কারণে আমাকে নিয়েছে তারা আমি জানি না। তারা বলেছে আমাকে আমার সাথে ডিবি কথা বলবে বা উসি সাহার কথা বলবে, এরকম বলে বিভিন্ন বলে আমাকে, এমনকি চুরের আক্কা পর্যন্ত দিয়েছে, আপনার বিরুদ্ধে চুরের অভিযোগ আছে এরকম বলে আমাকে নিয়ে যায়। এখন আমাকে নিয়ে যাওয়ার পরে তারা চোখ বন্ধ করে একটা রুমের মধ্যে রেখে দেয়, বিভিন্ন যা করা তারা তা করে। এগুলো আমার বিন্দু পরিমাণ আমার কষ্ট আনে না আমার শরীরের মধ্যে, কারণ আমার স্পিডটা ছিল আন্দোলনের মধ্যে। কারণ আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি এখনও শহীদ হতে পারিনি। আমার শহীদ মর্যাদাটা দরকার। তাদের সেই আঘাত, সেই গিয়াগুলো আমার শরীরে তেমনটা আঘাত আনতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের ফুটেজের কারণে তারা আমাকে 18 জুলাই আমাকে গ্রেপ্তার দেখায়। কিন্তু তারা আমাকে 24টা ঘন্টা একদম কোনো পরিবার বলুন, আত্মীয় কাউকে কোনো খবর দেয় নেই। তখন আমার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। এর পরবর্তী কোনো একটা মামলা দিয়ে তারা আমাকে হাজতে পাঠায়। এখন আমাদেরকে গ্রেপ্তার পরবর্তী শাহাদ ভাই বলেন, জুনায়েদ আছে, আব্দুল্লাহ নুম আছে, নুরি ভাই আছে, তাদের সাহসিকতা, কক্সবাজারের আন্দোলনের এতটা স্পিড, তারা রোদ বৃষ্টিতে ভিজে, রিয়াদ মনির বলেন, তাদেরকে আমি জেল থেকে বের হয়ে যা দেখছি, এই ছেলেগুলা রোদ বৃষ্টি সব উপেক্ষা করে আমার রক্তকরণ হয়ে যখন আমি জেল থেকে বের হয়ে এগুলো দেখছি, 10-12টা ছেলে কী সাহসের সাথে তারা লিঙ্গুর চত্বরে একা একা মিছিল করতেছে, একা একা স্লোগান দিচ্ছে। শাহাবুদ্দিন মতো একটা ছেলে, তাকে সবাই এখানে হয়তো অবহেলা করে, কিন্তু তার মধ্যে একটা ত্যাগী নেতা কক্সবাজারের মধ্যে নেই। তার সাহস, তাকে দেখলে বোঝা যায় আমার তার ভিতরে কী স্পিডটা আসে। কিন্তু আমার আন্দোলনের পরবর্তী আমি তার ভিডিওগুলো দেখে আমি রক্তকরণ হয়েছি। আমার হৃদয়ের মধ্যে তার জায়গা হয়েছে। তাকে কে মূল্যায়ন করলো আর কে মূল্যায়ন করলো এটা আমার দেখার বিষয় নেই। কিন্তু আমার দেখার বিষয় কার মাধ্যমে এই আন্দোলনটা সফল হয়েছে, কাদের নেতৃত্বে এই আন্দোলনটা তীব্র গতিতে এগিয়ে গিয়েছে। তারা কারফিউ ভেঙে আন্দোলন করেছে, তারা কোনো ধরনের পুলিশের বাধা মানে নাই। তাদের এই অগ্নিঝরা আন্দোলনের কারণে 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এবং 6ই আগস্ট রাত 11:30টার দিকে আমার মুক্তি হয়। যে মুক্তি শুধু আমার নয়, সারা বাংলাদেশের মুক্তি, সারা কক্সবাজারের মুক্তি। আমার দ্বারা কিছু হবে না, আমরা করবো। আমরা মিলেমিশে যদি করতে পারি তাহলে সফল। যদি আমি করতে যাই তাহলে আমরা ব্যর্থ। আমি কিছু করতে পারবো না, আমার 2 হাত দিয়ে কিচ্ছু হবে না। তাহলে দেশকে সাজাতে, দেশের মানুষকে গঠন করতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ঐক্যবদ্ধ থাকাটা জরুরি এবং সবাইকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি যেটাই বলেন, সত্যের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। অন্যায় যে করবে তার বিরুদ্ধে আমি অবস্থান। দর্শক, মতের পার্থক্য থাকতে পারে, তবে স্বৈরাচারের বিপক্ষে সবাই এক এবং ঐক্য। এতক্ষণ পর্যন্ত লাদেন এবং শাহেদের সাথে আমি ছিলাম এবং পরবর্তীতে আরও কিছু কথা, জুলাইয়ের কথা, কক্সবাজারের জুলাইয়ের কথা নিয়ে আমরা হয়তো সামনে আবারও আসবো। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম মিকাত হোসেন।